আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব আমরা তোমাদের বইয়ের প্রাথমিক গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় শতকরা। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ 104 আজকে তোমার সামনে আলোচনা করব। তার সবগুলো অঙ্কই করব। তো সবগুলো অঙ্ক বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবা, না টেনে। টেনে দেখলে কখনোই অঙ্ক বুঝতে পারবে না। তাহলে শুরু করতেছি। অঙ্ক 5 নং দিয়ে দেখো, আমার পিছনে 5 নং করে রেখেছি। 5 নং অঙ্ক করার আগে বুঝতে হবে 5 নং অঙ্কে কি বলছে। আমি প্রশ্নটা পড়ি, তোমরা মনোযোগ সহকারে শোনো। মনোবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারলো। পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? আমাদেরকে দেখতে হবে 10 ডজন কলায় মোট কতটি হয়। দেখো, আমরা জানি 1 ডজন হলো 12টি। 1 ডজন যদি 12টি হয় তাহলে 10 ডজন হবে 12 গুণ 10 120টি। অর্থাৎ মোট কলার সংখ্যা হলো 120টি। যেহেতু 10 জন কলার সহ সেই কলার কাঁদিটা পারছে, তো 10 জন যদি 120টা হয় তাহলে মোট কলার সংখ্যা হবে 120টি। এই 120টি কলার মধ্যে বলছে পচা কলা হলো 25%। পচা কলা হতো, তো আমরা লিখবো পচা কলার সংখ্যা। মোট যে কলাটা ছিল সেটা আগে লিখবা, পরে এর 25%। এই 25% কোথা থেকে আনলাম? এখানে ওরা বলেই দিছে যে কাঁদিতে 25% কলা পচা। তো আমরা পচা কলার সংখ্যাটা আগে বের করতেছি। মোট কলার 25%। আর তোমরা ভালোভাবে জানো 25% মানে হলো 100-র মধ্যে 25। 25% মানে কি? এবার আমরা এটা কাটাকাটি করবা, এর উপর তোমরা গুণ দিচ্ছ, তোমরা এরও রাখতে পারো। এবার 25 দিতে হয় 100 ভাগ যায়। 25 100 ভাগ করলে 4 বার পড়া যায় 25 এর নামটা। 4 25 কি 100। 25 100 ভাগ করলে কত হয়? 4 হয়। কত হয়? 4। এই 4 দিয়ে আবার আমরা 120 কে ভাগ করব। 4 দিয়ে 120 কে ভাগ করলে হয় 30। অর্থাৎ পচা কলার সংখ্যা হলো 30টি। পচা কলার সংখ্যা কয়টি? 30। কিন্তু আমাকে কি পচা কলার সংখ্যা বের করতে বলছে না ভালো কলার সংখ্যা বের করতে বলছে? তাহলে মোট কলা থেকে যদি আমরা পচা কলাটা বাদ দিই তাহলে তো ভালো কলা বের হয়ে যাবে, নাকি? দেখো, আমরা যদি ভালো কলার সংখ্যা বের করতে চাই তাহলে যে মোট কলাটা ছিল 120টি, ওইটা থেকে পচা কলাগুলো বাদ দিলেই আমাদের ভালো কলা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম ভালো কলার সংখ্যা। এই ভালো কলার সংখ্যা প্রশ্নে বলছি, আমরা দেখো প্রশ্ন দেখে দিয়ে লিখছি এই যে ভালো কলার সংখ্যা কত, তো লিখছি ভালো কলার সংখ্যা হবে এই যে 120 থেকে পচা কলাটা বাদ দিলে থাকে 90টি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা করবো অঙ্ক নং 6। দেখি 6 নং এ কি বলছে। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তাহলে এই অঙ্কটা একেবারেই সহজে আমরা করতে পারি আসলে সূত্র ব্যবহার করে। সহজভাবে করতে চাইলে আমরা সূত্র দিয়ে করবো, অনেকভাবেই করা যায়, সূত্র দিয়ে আমরা করবো। দেখবো এখানে কি দেওয়া আছে। দেখো এখানে পার্সেন্টযুক্ত যে শব্দটা আছে সে মুনাফার হার। এখানে মুনাফার হার হলো 13%। আর লেখাই আছে 8,840 টাকা মুনাফা দিছে। তাহলে মুনাফা হলো 8,840 টাকা। আর 1 বছর, বছর যদি 1 হয় এটা লিখলেও হয়, না লিখলেও হয়। বুঝছো? 1 বছর একে তো কোনো দাম নেই। এবার আসলে সূত্র তোমরা ভালোভাবে মুখস্থ করবা। তোমরা সব আসল সূত্র পারো। আসল সূত্র হলো মুনাফা গুণ 100, মুনাফার হার গুণ সময়। এবার মুনাফা না লিখে আমি মুনাফার পরিবর্তে যে মুনাফা যত ছিল 8,840 সেটা লিখবো 8,840। পরে এই গুণের গুণ দিব, 100 দিব। নিচে আছে মুনাফার হার। দেখো মুনাফার হার আমি এখানে লিখেছি 13 লিখবো। আর সময় 1, সময় 1 লিখলেও যেই, না লিখলেও একই কথা। তাহলে আমরা 13 দিয়ে এটাকে ভাগ করবো। দেখো আমি 13 দিয়ে এখানে ভাগ করে রেখেছি। 6 13 78, বিয়োগ করে 10 থেকে উপর থেকে 4 নিয়ে আসলাম। 8 13 104। এবার বিয়োগ করলে শূন্য হয়, লিখতে হবে না। উপর থেকে সংখ্যা নামাইছি। উপর থেকে ভাজ্য থেকে কোনো সংখ্যা নামালে যদি ভাগ নাও যায় আমাকে শূন্য দিয়েও ভাগ করতে হবে, কারণ ভাজ্যের প্রতি সংখ্যাকে ভাগ করতে হয়। তো 13 যেহেতু শূন্য দিতে যায় না, তো শূন্য বারে দিবা। 13 শূন্য শূন্য, সেই সংখ্যা 680। অর্থাৎ 13 দিয়ে 8,840 কে ভাগ করলে হয় 680। এবার 680 তে আমরা 100 গুণ করবো, এটা তোমাকে রাফ করতে হবে না। তাহলে কিভাবে করবো? 680 কে 680 লিখে এই দুটো শূন্য দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। এখানে আবার লিখে দিবা আসল 68,000 টাকা। অতএব আসল কত টাকা? কষ্ট করছিল আসল কত টাকা? তাহলে আসল 68,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 7। 7 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দেখবা। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12% মুনাফায় 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। তাহলে
3 বছর পর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আচ্ছা, আসলে আমরা যদি ব্যাংক থেকে ঋণ নিই, যত টাকা ঋণ নিব, ব্যাংককে কি আমরা ঠিক তত টাকাই দিব, না কিছু বেশি দিতে হয়? যেটা বেশি দিতে হয় সেটা নাম হলো মুনাফা। বুঝতে পারছো? ব্যাংক থেকে যদি আমি 50,000 টাকা ঋণ নেই, তাহলে ব্যাংক কর্মকর্তা তাদেরকে আমাকে আরো কিছু টাকা লাভ দিতে হবে, মুনাফা দিতে হবে। আমাদেরকে আগে বের করতে হবে এই 50,000 টাকা ঋণ নিলে তাদেরকে মুনাফা কত দিতে হবে। 12.5% মুনাফায় তাদের মুনাফাটা কত হয়, তাহলে আমরা প্রথমে বার করবো মুনাফা। কি বের করবো? দেখো কি দেওয়া আছে, মুনাফার হারটা দেওয়া আছে 12.5%। তো আমরা প্রথমে দশমিক থেকে তুলবো। আর তোমরা দশমিক তোলার নিয়ম জানো, দশমিকের পরিবর্তে একটা এক দিবা। দশমিক কি দিবা? দশমিকের মধ্যে একটা সংখ্যাতে একটা শূন্য দিবা, দুইটা সংখ্যা থেকে দুইটা শূন্য দিবা। যে দশমিক এক সংখ্যা আছে আমরা এক শূন্য দিলাম, তো দশমিক বলতে আমরা এক দিতে পারলাম, দশমিক নাই, 125টা উপরে লিখবা। বুঝতে পারছো? এবার আর কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্যাংক থেকে তুমি যে ঋণ নিছো সেটা আসল। তাহলে আসল হলো এখানে 50,000 টাকা। আসল কয় টাকা? আর কি দেওয়া আছে? সময়। তুমি 3 বছর জন্য ঋণ নিছো, তো সময় দেওয়া আছে, তুমি সময় লিখবা 3 বছর। এবার আমরা লিখবো মুনাফা। এখন তো মুনাফা চাই নাই, বলছে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো আমি যে টাকা ঋণ নিয়েছি ওইটা তো দিতেই হবে, তাদের কিছু মুনাফাও দিতে হবে। তাহলে মুনাফা কয় টাকা দিতে হবে সেটা আমরা জানি না, সেই জন্য আমরা আগে মুনাফাটা বের করবো। তো মুনাফা সূত্র অলরেডি তোমরা জানো, যারা জানো না মস্ত নিবা। মুনাফা সূত্র হলো আসল গুণ মুনাফা আর গুণ সময়, ভাগ কত? 100। এবার তো আসল আমরা এখানে বের করেছি, আসল 50,000। আসল না লিখে আসল মানটা লিখবা 50,000। এই গুণের গুণ দিবা, মুনাফার হার দেওয়া কি ছিল 10/125, এটাই লিখবা। আর সময় দেখো 3 বছর ছিল, 3 লিখবা, আর নিচে 100 লিখবা। এবার এখানে তো একটা ভাগ আছে, এখানে ভগ্নাংশ আছে, আর এখানে একটা ভগ্নাংশ আছে। তো আমরা এই ভগ্নাংশটাকে ঠিক করে লিখবো, অর্থাৎ এই লব যা ছিল তা উপরে লিখবো, আর হরটা নিচে লিখবো। বুঝতে পারছো? এই 50,000 50 থাকবে, এটা তো আর বললাম আমি কিভাবে লিখবা। 3 লিখতে থাকবে, 100 100 লিখবা। এবার কাটাকাটি কাটাকাটি তো একেবারেই সহজ। শূন্য দিয়ে শূন্য কাটবা, এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটাতে থাকে কত? 500। আবার এই 1 শূন্য আর 500 1 শূন্য কাটা থাকে কত? 50। এর উপরে এখানে শুধু 50 আছে, নিচে সংখ্যা নাই। আমরা কতক্ষণ পর্যন্ত কাটবো? যতক্ষণ পর্যন্ত নিচে সংখ্যা থাকবো। নিচে আর কোনো সংখ্যা আছে তবে আর কাটাই করতে হবে না, তাহলে এটার সাথে গুণ করবা। 50 সাথে 125 গুণ করবা, যা হবে আবার 3 গুণ করবা। বুঝতে পারছো? অথবা 125 3 গুণ করে যা হবে ওটার 3 গুণ করবা, একই কথা। তাহলে কত হবে? 18,750 টাকা। তোমরা যেটা ভুল করো তোমরা ওখানে এখানেই শেষ করে দাও, কিন্তু এখানে শেষ না। তোমরা প্রশ্ন আগে বুঝবা প্রশ্নটা কি বলছে। বলছে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, কিন্তু আমরা কি এটা বের করছি? আমরা মাত্র বের করছি মুনাফা। কি বের করছি? মুনাফা। তো দেখে দেখে প্রশ্ন লাস্টে এটা লিখবা। দেখো কি বলছে এখানে, যে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো আমরা এই লাইনটা দেখে দেখে লিখবো, 3 বছর পর মোট পরিশোধ করতে হবে। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম 25,000 টাকা, ওইটা লিখবো। আর ওদেরকে আমরা ব্যাংক কর্মকর্তাকে আরো লাভ দিব 18,150 টাকা। এই 50,000 সাথে আমরা এই 18,150 যোগ করে দিলে যা হবে ওইটা আমাদেরকে পরিশোধ করতে হবে। বুঝতে পারছো? আমি যে টাকা ঋণ নিয়েছি, ঋণ নিয়েছিলাম কত? 50,000। আর ওদেরকে আমি যে টাকা লাভ দিব, মুনাফা দিব, মুনাফা দিব কত? এই যে বের করে দিচ্ছি আমরা 18,750 হয়, এগুলো যোগ করে দিলেই কত হয়? 68,750 টাকা। অর্থাৎ আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি 50,000, কিন্তু তাদেরকে দিতে হবে 68,750 টাকা, ওদেরকে বেশি দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই জন্যই তোমরা কখনো ব্যাংক থেকে শুধু ঋণ নিবা না। এই ঋণটা বড় একটা খারাপ জিনিস। গুনার কাজও আর তুমি নিঃস্ব হয়ে যাবা। ঋণ যত নিবা তত তোমার ক্ষতি হয়ে থাকবে। দরকার পড়লে কারো থেকে ধার নিবা, কিন্তু ঋণ নিবা না। বুঝতে পারছো? ঋণ নেওয়া। এবার আমরা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পেজ নং 104, অঙ্ক নং 8, 9, 10। দেখো 8 নঙ্গে কি বলছে আমি পড়ি, তোমরা মনোযোগ সহকারে শোনো। অবশ্যই অঙ্ক করার আগে প্রশ্নটা ভালোভাবে বুঝে নিবা। একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? এখানে 8, 9, 10 তিনটা অঙ্ক সেম একই রকম। তুমি একটা অঙ্ক পারলে তিনটা অঙ্কই পারবা, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্ক। যদি কোনো অঙ্কে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য চায়, আমরা অবশ্যই ক্রয় মূল্যটা 100 টাকা ধরবো। ক্রয় মূল্য কখনো বেশ কম ধরবো না, সবসময় 100। বিক্রয় মূল্য বেশি 100 থেকে হতে পারে, আবার কমও হতে পারে, কিন্তু ক্রয় মূল্যটা 100 ধরবো আমরা সবসময়। ক্রয় মূল্য 100 টাকা হলে তারপর দেখবো কি বলছে। এখানে বলছে 20% কমে, আমরা লিখবো 20% কমে বিক্রি মূল্য। অর্থাৎ তুমি একটা জিনিস 100 টাকা কিনে 20 টাকা কমে এসো, তাহলে 100 টাকা থেকে 20 টাকা কম হলে 20 বিক্রি করবা, কত টাকা বিক্রি করো? 80 টাকা। মানে 100 টাকা জিনিসটা তুমি 80 টাকায় বিক্রি করো। এবার দেখবা তুমি চাইছি কি,
ক্রয় মূল্য চাইছে না বিক্রয় মূল্য চাইছে? যদি ক্রয় মূল্য চাই তাহলে ক্রয় মূল্য পরে লিখবা, আর বিক্রয় মূল্য চাইলে বিক্রয় মূল্য পরে লিখবা। এই অঙ্কের মধ্যে বলছে পণ্যটি বিক্রয় মূল্য কত, তার মানে বিক্রয় মূল্য চাইছে, আমরা বিক্রয় মূল্যটা পরে লিখব। দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, যে আমরা বিক্রয় মূল্য পরে লিখি তাহলে ক্রয় মূল্য আগে লিখবো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। দেখে দেখি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে এক নিচে হলে ভাগ করতে হবে, তোমরা জানো। এই 80-কে ভাগ করবা 100 দ্বারা। অতএব ক্রয় মূল্য দেওয়া আছে এখানে, দেখো 3200 টাকা। ক্রয় মূল্য 3200 টাকা হলে এই 80 উপরে ছিল উপরে থাকবে, 100 নিচে ছিল নিচেই থাকবে, কিন্তু এই 3200টা উপরে লিখবা, কারণ এক উপরে আছে, এক উপরে গুণ, আর গুণ মানে উপরে। এবার ভাগ করবা। দেখো 100-র মধ্যে 2 শূন্য আছে, এখানে 2 শূন্য আছে, যদি 2 শূন্য 2 শূন্য কাটা একদিন কিছু লিখতে হয় না। এই 2 শূন্য 2 শূন্য কারণ কি থাকে 32, 32 8 গুণ করে দিবা, হবে 2560 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 2560 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার যাবো আমরা অঙ্ক নং 9। আর যারা বুঝছো তারা এমনিতেই বুঝবা। আমি বলছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য চাইলে আমরা অবশ্যই আগে ক্রয় মূল্য ধরবো 100 টাকা। ক্রয় মূল্য চাক আর বিক্রয় মূল্য চাক, আমরা ক্রয় মূল্য 100 টাকা দেবো। ক্রয় মূল্য 100 টাকা হলে তারপর দেবো আমরা লাভ নাকি ক্ষতিতে বিক্রি করছি, বলছে 40% লাভে। তোমরা জানো লাভে হলে যোগ করো বাড়বে, তাহলে একবার 40% লাভে বিক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য ধরছে বিক্রয় মূল্য ধরবা। 40% লাভে বিক্রয় মূল্য 300 100 টাকা করে, আর 40 টাকা শতকরা লাভ করো। 100 টাকা 40 টাকা লাভ করা, তো 100 যোগ 40 মানে 41 টাকা হয়। এবার দেখবা চাইছি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, বলছে ক্রয় মূল্য কত। যদি ক্রয় মূল্য চাই তাহলে ক্রয় মূল্য পরে লিখবা, বিক্রয় মূল্য চাইলে বিক্রয় মূল্য পরে। যেহেতু এই অঙ্কের মধ্যে ক্রয় মূল্য চাইছি তাহলে ক্রয় মূল্য আমরা পরে লিখবো। তো ক্রয় মূল্য পরে লিখলে আগে কি লিখবো, আগে লিখবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা, আগে 1 টাকা বের করো ভাই যে কোনো অঙ্কের মধ্যে। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এক নিচে হলে ভাগ করতে হয়, এই 100-কে 140 দ্বারা ভাগ করবা। এই 100 বলবে 100 লিখবা, আর 140 নিচে লিখবা। এবার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বলছে 6300 টাকা। তাহলে বিক্রয় মূল্য 6300 টাকা হলে এক উপর আছে গুণ করবা, এই 100 উপরে ছিল উপরে লিখবা, এই 6300 উপরে লিখবা, 140 নিচে লিখবা। এবার কাটাকাটির পালা, 140 দিয়ে এটাকে ভাগ করবা, 41 দিয়ে ভাগ করলে হয় 45। এবার 35 এটা 100 গুণ করবা, তাহলে 45 45 আর 0 দিবা। নিচে যদি সংখ্যা নেই, নিজের সংখ্যা না থাকলে আর কাটাকাটি করতে হবে না। আশা করি বুঝতে পারছো। এবার সেম একটা অঙ্ক নাও 10 দেওয়া কি বলছেন, 150 টাকার একটা জিনিস ক্রয় করে কত দামে বিক্রি করলে 30% লাভ হবে। এটাও বিক্রয় মূল্য চাইছে। যেই কোনো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্কের মধ্যে আমরা এক ক্রয় মূল্য 100 টাকা ধরবো, সব সময় ধরবো ক্রয় মূল্য 100 টাকা বলি। দেখো সেম একই রকম তিন অঙ্ক। ক্রয় মূল্য 100 টাকা হলে যেহেতু 30% লাভে বিক্রি করছে, আমরা লিখবো 30% লাভে বিক্রয় মূল্য। 30% লাভ মানে কি, 100 টাকার মধ্যে 30 টাকা লাভ। তাহলে ক্রয় করছো 100 টাকা আর লাভ করবা 30 টাকা, তাহলে 100 যোগ 30, লাভ হলে যোগ করবা, কম বা ক্ষতি হলে বিয়োগ করবা। 100 টাকা 30 যোগ করলে 130 টাকা। এবার দেখবা চাইছি কি বলছে কত টাকায় বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য চাইছে, আমরা বিক্রয় মূল্য পরে লিখবো। তাহলে বিক্রয় মূল্য যে পরে লিখতে আগে কি লিখবো, আগে লিখবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য যে ভাগ করবে, এক হিসেবে ভাগ করতে হয়, 130-কে 100 দ্বারা ভাগ করবা। এবার ক্রয় মূল্য দেওয়া আছে এখানে 150 টাকা, তাহলে ক্রয় মূল্য 150 টাকা হলে এই 130 উপরে ছিল উপরে থাকবে, 150 উপরে লিখবা, আর 100 নিচে থাকবে। এবার কাটাকাটির পালা, কীভাবে কাটা করবা দেখো। যদি শূন্য থাকে শূন্য দিয়ে শূন্য কাটবা, এই এখানে একটা শূন্য কাটা থাকে 10, এখানে একটা শূন্য কাটা থাকে 15, এখানে আবার একটা শূন্য কাটা থাকে এক লিখতে হয় না, এখানে একটা শূন্য কাটা থাকে 13, 13 আর 15 গুণ হবে 195 টাকা। অর্থাৎ 195 টাকা বিক্রি করলে 100 টাকা 50 টাকা জিনিসটা তোমার কী হবে, 30% লাভ হবে। যেই জিনিসটা তুমি 150 টাকাতে কিনছো, ওইটা যে 195 টাকা বিক্রি করো, তাহলে তোমার শতকরা 30 টাকা লাভ হবে। তো কষ্ট করছিল কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে, তাহলে যে বিক্রয়ে 195 টাকা বিক্রি করতে হবে, অথবা 195 টাকা বিক্রি করলে 30% লাভ হবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তিনটা অঙ্ক সেম একই রকম। এবার আমরা যাব অঙ্ক নং 11। দেখো 11 নং কী বলছে, একেবারে সহজ একটা অঙ্ক। উপকূলীয় একটি উপজেলায় জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। তাহলে মোট জনসংখ্যা ছিল ৭৬,৩৫০। আমরা লিখছি উপজেলার জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। এবার 40% অন্যত্র চলে গেল, আমরা বলছি 4%। তাহলে অন্যত্র চলে গেল যে জনসংখ্যাটা ছিল ৭৬,৩৫০ এর 4%, মানে জনসংখ্যা আমরা পার্সেন্ট কার উপর ধরবো, যেটা ছিল ৭৬,৩৫০ ছিল এটার উপর 4%। এবার ৭৬,৩৫০ ৭৬,৩৫০, আর এর মানে গুণ দিতে পারো। এবার 4% মানে তোমরা জানো 100-র মধ্যে 4। এবার 4 দিয়ে 100 ভাগ যায়, 4 দিয়ে 100 ভাগ করলে হয় 25, আর 25 দিয়ে আবার এটা ভাগ করবো, কারণ এটা উপরের সংখ্যা, নিচের উপরে ভাগ করতে হয়। 25 দিয়ে এটা ভাগ করলে হয় 3055 জন। অর্থাৎ বর্তমানে অন্যত্র চলে গেছে 3054 জন।
তো প্রশ্ন করছিল বর্তমানে উপজেলায় কতজন জনসংখ্যা আছে, তো লিখবো এটি নিচে লিখবো, আমার জায়গা আমি উপর লিখছি। বর্তমানে ওই জেলায় জনসংখ্যা আগে ছিল ৭৬,৩৫০, এটা থেকে ৭৬,৩৫০ ছিল, এটা থেকে আমরা ৩,০৫৪ বিয়োগ করবো। তো বিয়োগ করলে যা হবে এটা হবে বর্তমান জনসংখ্যা। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমাদের এই পেজে আরো অঙ্ক আছে বাকি ৩টা, আমরা বাকি ৩টা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবার তোমাদের সামনে আলোচনা করবো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ১০৪ পৃষ্ঠার অঙ্ক নং ১২ এবং ১৩ নং। দেখো আমার পিছনে অঙ্কগুলো করে রেখেছি। ১২ নং বলছে মুনাফা সহ আসল কত, কি কি দেওয়া আছে? আসল দেওয়া আছে ৬০ টাকা, মুনাফার হার দেওয়া আছে ৫% এবং সময় দেওয়া আছে ৫ বছর। তাহলে মুনাফা সহ আসল বের করতে হলে প্রথমে আমাকে বের করতে হবে মুনাফা। যেহেতু এখানে আসল দেওয়া আছে, মুনাফা সহ আসল বের করতে হলে প্রথমে আমাকে বের করতে হবে মুনাফা। তাহলে মুনাফা সূত্র জানো, আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ ১০০। আমি আসল না লিখে এই আসলের মান ৬০০ লিখবো, গুণ মুনাফার হার লিখবো ৫%, এখানে ৫ লিখবো, সময় হলো ৫ বছর, আর নিচে ১০০ যদি আমরা ৬০০ ভাগ করি 6 হয়, 6 দিয়ে ৫ গুণ হয় ৫ × ৩০, ৩০ সাথে ৫ গুণ হয় ১৫০ টাকা। অর্থাৎ আমি আসল ছিল ৫০০ টাকা আর মুনাফা হলো ১৫০ টাকা। তাহলে মুনাফা সহ আসল হবে, এই আসল আর মুনাফা যোগ করে দিলে যা হয় তা, অর্থাৎ ৬০০ সাথে ১৫০ যোগ করলে ৭৫০ টাকা, এটাই মুনাফা সহ আসল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক নং ১৩, একটু কঠিন মধ্যে দেখো। এখানে বলছে একটি জুতার দোকানে ২৬% ছাড়ে জুতা বিক্রি করা হয়। মনোরঞ্জন ২ জোড়া জুতা কিনছে ২৫৯০ টাকা, ৩১০৮ টাকা ক্রয় করলেন। প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? যেহেতু প্রকৃত মূল্য চাইছে আমরা প্রকৃত মূল্য ধরে নিলাম। ধরি প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য ১০০ টাকা, যেহেতু প্রকৃত মূল্য চাইছি এটা আমরা ১০০ টাকা ধরে নিলাম। এবার ২৬% ছাড়ে বিক্রয় মূল্য, অর্থাৎ যেই জিনিসটা যেই জোড়ার দাম হলো ১০০ টাকা সেটা ২৬ টাকা কমে বিক্রি করে, তাহলে ২৬ টাকা বিক্রি করে ৭৪ টাকা, অর্থাৎ ১০০ টাকার জিনিসগুলো ৭৪ টাকা বিক্রি করে। ১০০ টাকার জিনিসগুলো কত টাকা বিক্রি করে? ৭৪ টাকা। এবার যে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য, এখানে দেওয়া আছে ক্রেতার ক্রয় মূল্য, কিন্তু আমরা জানি বিক্রেতা যে টাকা বিক্রি করে ক্রেতা সে টাকাই ক্রয় করে। তো আমরা লিখতে পারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান ক্রেতার ক্রয় মূল্য। বিক্রেতার বিক্রয় মূল্য সমান ক্রেতার ক্রয় মূল্য। এবার দেখো যেহেতু বিক্রেতার বিক্রয় মূল্য আর ক্রেতার ক্রয় মূল্য সমান, তাহলে বিক্রেতা ৭৪ টাকা বিক্রি করলে ক্রেতা তো ৭৪ টাকায় কিনছে, তো আমরা লিখবো ক্রয় মূল্য ৭৪ টাকা হলে, ক্রয় মূল্য ৭৪ টাকা হলে প্রকৃত মূল্য যেটা ধরছিলাম ১০০ টাকা, ক্রয় মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য এই ১০০ কে ৭৪ দ্বারা ভাগ করবা। এবার প্রথম জোড়া জুতার ক্রয় মূল্য দেওয়া আছে এখানে ২৫৯০ টাকা, তো আমরা লিখবো ক্রয় মূল্য ২৫৯০ টাকা হলে এটা যা ছিল তা লিখবো, এই ২৫৯০ উপরে লিখবো, এই ৭৪ আমি নিচে লিখবো। ৭৪ ভাগ করলে হয় ৩৫, তাহলে ৩৫ থেকে ৩৫ আর দুটো শূন্য দিবা, অর্থাৎ প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য হলো ৩৫০০ টাকা। এবার দ্বিতীয় জোড়া দেখো কয় টাকা দিয়ে কিনছে ৩১০৮ টাকা। তো এটা আমরা আবার লিখি, একটু বড় হয়ে যায় দেখে আমরা লিখি নেই, সরাসরি এটার পরিবর্তে আবার ক্রয় মূল্য এই ২৫৯০ পরিবর্তে দ্বিতীয় জোড়া যেটা কিনছে ৩১০৮ টাকা দিয়ে লিখলাম। আবার ক্রয় মূল্য ৩১০৮ টাকা হলে প্রকৃত মূল্য এটা যেমন ছিল তেমন থাকবে, ১০০ থাকবে, এই ৭৪ থাকবে, শুধু আমরা এই টাকাটা আমরা উপরে লিখবো। এটা ভাগ করলে হয় ৪২, অর্থাৎ ৪২ থেকে ৪২ শূন্য দেবো ৪২০০, অর্থাৎ প্রথম জোড়া প্রকৃত মূল্য হলো ৩৫০০ টাকা এবং দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য হলো ৪২০০ টাকা। এবার এটাই আনসার, লিখে দিবা প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য ৩৫০০ ও ৪২০০ টাকা। এবার দেখো কি বলছে, এই দুই জোড়া জুতা কিনে তার কয় টাকা সাশ্রয় হয়েছে, ছাড় হয়েছে, মানে কম দামে কিনছে কত টাকা। তো আমরা লিখবো দুই জোড়া জুতার আগে প্রকৃত মূল্য লিখবো আগে আমরা, একটা প্রকৃত মূল্য হলো ৩৫০০ আর একটা হলো ৪২০০, দুটো যোগ করে দিবা। দুই জোড়া জুতার প্রকৃত মূল্য হলো এই দুটো যোগ করে দিবা। আর কিনছে কয় টাকা দিয়া, দুই জোড়া জুতা কত দিয়ে কিনছে, একটা জোড়া কিনছে ২৫০০ টাকা দিয়া আর একটা কিনছে ৩১০০ টাকা, ৩১০৮ টাকা দিয়ে লিখবা দুই জোড়া জুতার ক্রয় মূল্য ২৫০০ যোগ ৩১০০ টাকা। তাহলে এই জুতোগুলো কিনতে হতো ৭৭০০ টাকা দিয়ে, কিন্তু সে কিনছে ৫৬৯৮ টাকা দিয়ে, তাহলে কমে কিনছে না, এই কমে কিনছে এটাকে বলা হয় সাশ্রয়। অতএব সাশ্রয় হলো কিনতে হতো যে ৭৭০০ টাকা, এটা থেকে বিয়োগ করবা যেটা কিনছে ৫৬৯৮ টাকা, তার সাশ্রয় হলো ২২০০ টাকা, ২০০২ টাকা। অর্থাৎ প্রকৃত মূল্য থেকে সে ২০০২ টাকা কমে কিনতে পারছে ২৬% সাশ্রয় হওয়ার কারণে। বুঝতে পারছো? আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। পরবর্তী একটা অঙ্ক বাকি আছে, আমরা পরবর্তী ক্লাসে করবো, এবং পরে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আছে গড়গুলো করবো। সবগুলো অঙ্ক তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে।